রোজই রাতে অভিক বলছে আমি ঘুমাচ্ছি ট্যাপ ওয়াটার বন্ধ করে, অথচ আমি রাত্রেবেলা ঝরঝর করে জল পড়ছে, আমি সেই আওয়াজে ঘুম ভাঙছে, গিয়ে দেখছি গোটা রান্নাঘর ভরে গেছে জল। আমি রাত্রেবেলা ওরকম মাঝরাতে ঘুম ভেঙেছে, আমি ফিল করছি আমার বুকের উপর যেন কিছু একটা চেপে বসে আছে। ঘটনার তহকিকাত করতে গিয়ে অভিক জানতে পারে যে মানে এত প্যাথেটিক একটা স্টোরি রয়েছে, ডাউরির জন্য মানুষ কি করতে পারে মানুষের। আজকের গল্পটা আমাদের পাঠিয়েছে অভিক চন্দননগর থেকে। তো অভিক হচ্ছে এখন থাকে পুনেতে। অভিক কর্মসূত্রে একসময় থাকতো রাজস্থানে, আর ও বাই প্রফেশন হচ্ছে ফ্যাশন ডিজাইনার। ঠিক আছে, তখন সবে সবে কলেজ পাস আউট করে কোনো ইন্টার্নশিপ পেয়েছো রাজস্থানে, ওখানে গেছো চাকরির সূত্রে। এবার ওখানে যেরকম আমাদের কলকাতা বা যে কোনো জায়গায় যেখানে আর কি চাকরির প্রবণতা বেশি, সেখানে যেমন ফ্ল্যাট ট্যাট আমরা ইজি রেন্টে পাই, ওই সময় যে সময়ের কথা আমাকে অভিক বলেছে, সেই সময় রাজস্থানে তো ইজি ওরকম মানে শেয়ার করার রুম বা ফ্ল্যাট ওরকম পাওয়া যেত না। তো ওর বাজেট অনুযায়ী ও একটা বেশ পজ এলাকাতে খুব সস্তায় একটা ঘর ভাড়া পেয়েছে। ঘরের মধ্যে থাকবার বলতে ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডি, বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, ওনার ছেলে আছে, সে এখানে থাকে না, সে বাইরে থাকে। এবার অভিক বলছে যে প্রথম থেকেই যে ভদ্রলোক এবং ভদ্রমহিলা ওকে বাড়ি ভাড়া দিয়েছে, তাদের ব্যবহার ভীষণ ভালো। তার যে কখনো মনে হবে কোনো সন্দেহজনক বা কোনো কিছু চিন্তার বিষয়, তা না। ওর যেটা একমাত্র জিনিস খটকা লেগেছে, যে বাড়ি ভাড়ার বাড়িওয়ালার একমাত্র শর্ত ছিল তুমি কোনো রকমের পুজো ধূপবাতি এরকম কিছু দিতে পারবে না ঘরের ভেতরে। এবার সেটার কারণ অনেকবার নাকি জিজ্ঞেস করেছে ওই ভদ্রলোককে, বয়স্ক ভদ্রলোককে, তিনি বলেননি, বলেছে না আমাদের কোনো গুরুদেব আছেন, গুরুজি আছেন, তিনি বারণ করেছে। তো যাই হোক, ওর অত মাথা লাগায়নি, অল্প বয়সী ছেলে, ব্যাচেলার মানুষ, একটা অল্পতে বেশ ভালো বাড়ি, সুন্দর বাড়ি পেয়েছে, তো অতটা মাথা লাগায়নি। তো অভিকে জাস্ট ওটাই একটা খটকার জায়গা লেগেছে, ও শিফট হয়ে গেছে ওই নতুন যে বাড়িটা আর কি দেখেছে সেখানে শিফট হয়ে গেছে। সেখানে ওর একটা রুম ছিল, তার পাশে কিচেনের রুমের সামনে দিয়ে প্যাসেজ, আর গিয়ে তো লাস্টে বাথরুম, মানে বাথরুম যেতে গেলে কিচেনটা ক্রস করে যেতে হবে, মানে এই ঘর, কিচেন আর বাথরুম। এবার যেটা অভিকের একটা জিনিস প্রথম থেকেই লেগেছে, ও যেদিনকেই শিফট হয়েছে ওই বাড়িতে, প্রথম থেকেই না, ও যে কাজ থেকে ফেরত আসতো, যেই ঘরে ঢুকতো, ঘরে ঢুকার পরে ওর নাকে একটা কেমন পোড়া পোড়া গন্ধ লাগতো। এবার পোড়া পোড়া গন্ধ লাগতো বলতো ইনিশিয়ালি মনে হচ্ছে তার পোড়া গন্ধ বেরোচ্ছে, বা কিছু এরকম তার ফার জ্বলছে নাকি, ইলেকট্রিকের কোনো প্রবলেম হচ্ছে নাকি। তো উনি বয়স্ক ভদ্রলোককে ডেকে অনেকবার বলেছে। তো তাতে উনি জানিয়েছেন যে না এরকম কিছু না, ও হয়তো কিছু হচ্ছে, ও বাইরে কোথাও কিছু টায়ার ফায়ার পোড়াচ্ছে শীতের সময়, না তারা, মানে উনি টেনে দিয়েছে কথাটা। এটা প্রথম দিনে, ও প্রথম 7-10 দিনটা যেটুকুকেই ও ফিল করেছে যে ঘরে যেই ঢোকে একটা পোড়া পোড়া গন্ধ করে, তার পোড়া, চামড়া পোড়া, এরকম একটা গন্ধ করেছে। হলো, এবার যত দিন যাচ্ছে ওর সঙ্গে কিছু নতুন নতুন আনইউজুয়াল জিনিস হচ্ছে। যেটা ফার্স্ট হচ্ছে, ও বলছে আমি রান্নাঘরে কলটাকে, যেটা রান্নাঘরে ট্যাপ ওয়াটার থাকে, কলটা বন্ধ করে হয়তো আমি শুতে এলাম, কিন্তু আমি হঠাৎ করে ঘুম থেকে মাঝরাতে আমার ঘুম ভাঙছে জলের আওয়াজে, আমি গিয়ে দেখছি জল, অঝোরে জল পড়ে যাচ্ছে, গোটা রান্নাঘর ভেসে আছে। তো প্রথমে 1-2বার ওর মনে হয়েছে হতে পারে আমি ভুলে যাচ্ছি, সারাদিন কাজ থাকছে, টায়ার্ড হয়ে পড়ছি, রাত্রেবেলা এসে হয়তো মনের ভুলে এটা হয়ে যাচ্ছে। বাট এটা ওর সাথে অন রেগুলার বেসিস হতে থাকে। এবার রেগুলার বেসিস তুই তো এক ভুল করবি না, না। তো ও রোজই বলছে, ওই যে রোজই ঘুমাচ্ছি, রাত্রেবেলা আমার মাঝরাতে ঘুম ভাঙছে, আমি ওই পার্টিকুলার জলের আওয়াজে, মানে ঝরঝর ঝরঝর করে জল, এমনি না যে টিপ টিপ করে পড়ছে, মানে ঝরঝর ঝরঝর করে জল পড়ছে, উঠে দেখছে পুরো রান্নাঘর বসে আছে, জল কাটাচ্ছে রাতভর, ওইসব করছে। এই করতে করতে মানে এটা হচ্ছে ওর ইনিশিয়াল ডেজে ওর প্রবলেম, মানে এটা নিয়ে প্রথম প্রবলেম হয়, মানে ওটা ডেলি হয়ে যাচ্ছে, ডেলি 1-2 দিন বাদ বাদ হয়তো হবে, বা ডেলি হচ্ছে, মানে মোট কথা এটা অন রেগুলার বেসিস ও ফিল করছে। তো ওর সাথে কিছু না কিছু এরকম হতেই থাকছে। ও সকালবেলা ফ্রিজ চালু করে যাচ্ছে, এসে দেখছে রাত্রেবেলা ফ্রিজ অফ, খাবার নষ্ট হয়ে যাচ্ছে, অথচ ওর স্পষ্ট মনে থাকছে ও ফ্রিজ অফ করছে না, কিন্তু ফ্রিজ নিজে থেকে অফ হয়ে যাচ্ছে। যাই হোক, তো ও বলছে পার্টিকুলারলি এরকম ফিল করছে যে যত আনইউজুয়াল ঘটনা যা ওর সাথে হচ্ছে সবই জাস্ট ওই রান্নাঘরটার মধ্যে। আচ্ছা, আরেকটা ইনসিডেন্ট আমাকে যেটা বলেছে, বলছে আমি একা থাকি, আমার খাবারের দলা দলা মেয়েদের চুল পাওয়ার কোনো অবকাশই নেই, অথচ ও যখনই নাকি রাত্রেবেলা কাজ থেকে ফিরে এসে খেতে বসছে, ও দেখছো খাবারের মধ্যে দলা দলা চুল পড়ে আছে। ওর দেখে মনে হচ্ছে যে এটা কোথা থেকে আমার সাথে হচ্ছে, আমি শুতে পারছি না, আমি খেতে পারছি না, মানে আমাকে এইভাবে ইরিটেট কে করছে। তো ওর একটা টাইমে মনে হয়েছিল হয়তো যে বাড়িওয়ালি আছে, সে হয়তো কোনো রকম ভাবে উঠাবার জন্য যে হয়ে গেছে, এককালীন তো পয়সা নিয়ে নিয়েছি, এবার একে ছাড়িয়ে দিয়ে অন্য ভাড়াটে নেবো, তো
তো একবার মনে হয়েছে যে এরকম তারা করছে, কারণ ও যখনই তাদের সাথে এগুলো নিয়ে কথা বলতে গেছে ওনারা এটাকে আমল দেয়নি কিংবা নিজের মতো করে ঘুরিয়ে দিয়েছে, মানে ইগনোর করে হ্যাঁ, দিয়েছে মানে এন্টারটেন ব্যাপারটাকে। করেনি, ব্যাপারটাকে একদমই এন্টারটেন করেনি। আর ও আরেকটা কথা যেটা আমাকে জানিয়েছিল যে কোনো রকম ভাবে পাড়ার কারোর সঙ্গে মেশা যাবে না, এটাও ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডির প্রথম আরেকটা শর্ত ছিল। একটা যেমন ছিল ঠাকুর দেওয়া যাবে না, আর 2 নম্বর হচ্ছে পাড়ার কারোর সাথে মেশা যাবে না। কিন্তু ও যেহেতু সস্তায় পেয়েছিল অত আর মাথা লাগে না, অল্প বয়সী ছেলে কেনই বা অত মাথায় লাগাবে। তো এরই মধ্যে ওর বাড়িওয়ালা যতই ওকে বারণ করুক, এবার নিজের নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে পাড়ার দোকানে যেতেই হয়। এবার নতুন লোক দেখলে পাড়া দোকানদার যেরকম জিজ্ঞেস করে যে তুমি কোথায় থাকো, কোন বাড়িতে থাকো, তো জিজ্ঞেস করা তো যখনই ওই বাড়ির কথা বলে প্রত্যেকে ওকে নাকি মোরালেস একই প্রশ্ন করেছে যে তুমি আছো ওখানে, কতদিন আছো? তো বলছে এরকম 2 মাস 2.5 মাস হবে। বলছে এর আগে তো কেউ 1 মাসও পার করতে পারেনি, তুমি পার করতে পারছো? তো যেমনই জিজ্ঞেস করছে যে কেন, কি সমস্যা, তো বাকি সবাই ইগনোর করে দিচ্ছে, বলে না 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 কিছু না, তুমি যদি আছো ভালো, অন্যান্য হয়তো বাড়িওয়ালা হয়তো খিটখিটে তাই সব ভাড়াটে চলে যায়। যাই হোক, এরকম করে দিন যাচ্ছে ওদিকে। তো একদিনকে নাকি এরকম সেম ও আওয়াজ পেয়েছে, এরকম কলের থেকে জল পড়ছে, তো গেছে রান্নাঘরে বন্ধ করতে। কিন্তু সেদিনকে মানে অবিশ্বাস্যভাবে ও গিয়ে দেখছে কলের জলের আওয়াজ তো পাচ্ছিল, কে দেখছে রান্নাঘর সম্পূর্ণ শুকনো, কোনো জল পড়ছে না, কিছু না। যাই হোক, তো ভাবছে হয়তো ঘুমের ঘরে কিছু ফিল করেছে, বা যেহেতু রোজ ওর সাথে হচ্ছে হয়তো এরকম ভেবেছে ঘুমের মধ্যে কোনো হয়তো ভ্রম হয়েছে যেরকম হচ্ছে, বাট আলটিমেটলি এরকম কিছু হয়নি। তো এসেও শুয়ে পড়েছে খাটে, নিজের মতো নিজের জায়গাতে শুয়ে পড়েছে। ও বলছে আমি জাস্ট 10-15 মিনিট গেছি, আমি তখনও প্রপার ঘুমিয়ে গেছি এরকম না, মানে একটা ঘোরের মধ্যে আছি, ঘুমাবো ঘুমাবো এরকম একটা জাস্ট চুপচাপ শুয়ে আছি। কিন্তু আমি হঠাৎ করে ফিল করতে পারছি যে কী যেন একটা আমার বুকের ওপরে চেপে বসেছে। চেপে বসেছে মানে এটা যেন বিশাল কোনো ভারী পাথর তো আমার বুকের ওপরে চাপা দিয়ে রেখে দিয়েছে, এবং আমার নড়বার চড়বার বিন্দু বিসর্গ কোনো শক্তি নেই, মানে আমি সর্বশক্তি দিয়ে আমি নড়তে পারছি না, এবং সেই জিনিসটাকেও নড়াতে পারছি না যেটার আমার চেপে বসে আছে। ও ছোটবেলা থেকে একটু ঠাকুর ভক্ত, তো ও নিজের কাছে সবসময় মানে যেহেতু এই বাড়িতে যাওয়ার পর হনুমান চালিসা ফালিসা কিছু রাখতে পারতো না, কিন্তু ও যেহেতু ছোটো থেকে পড়েছে ওর মুখস্থ, বলছে আমি মুখ তো খুলতে পারছি না, কিছু করতে পারছি না, কিন্তু আমি মনে মনে আওড়াচ্ছি হনুমান চালিসা, আমি মনে 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 পড়ে যাচ্ছি। বলছে একটা টাইমে ধীরে ধীরে আমার এরকম ফিল হলো যে আমার যেটাও ছিল যাও ছিল সেটা নেই। যাই হোক, তো খুব ভয় লেগেছে, ভয়কেও সাথে হাতে ওর একটা বন্ধু আছে যে পাশেই থাকতো, মানে পাশে বলতে হয়তো আশেপাশে কোনো এলাকাতে থাকতো, যে আর কি ওর কাছে জলদি পৌঁছাতে পারবে, তাকে ফোন করেছে হ্যাঁ ভাই তুই একটু আসতে পারবি রাত্রেবেলা। তখন মাঝরাত যথেষ্ট, যদিও সময়টা সম্পর্ক আমাকে বলেনি, কারণ অনেক বছর আগের অভিজ্ঞতা, ওরও অনেকটা মনে নেই। বলছে তাও তুমি দিদি ধরে নাও 1:30-2 এরকম হবে। আমি ওকে ফোন করেছি ভাই তুই কি প্লিজ একটু আসতে পারবি আজকে আমার রাতে আমার কাছে শুতে। তো বন্ধু জিজ্ঞেস করেছে কেন, তো বলছে আমি যদি এখন ওকে সত্যি কথা বলে দিই তো ভয়ের চোটে ওই আসবে না। মানে স্বাভাবিক ব্যাপার, রাত্রেবেলা কেউ যদি কেউ ফোন করে শুনলে আর কি কেউ ডাকে। আসবে না। বলছে আমি ওকে এমনি বলেছি যে দেখ আমার শরীরটা ভালো নেই, এরকম মনে হচ্ছে জ্বর আসবে, তুই পারবি একটু তাড়াতাড়ি আয়, আমার শরীরটা খুব খারাপ লাগছে। তো বন্ধু কোনোভাবে রাত্রেবেলা চলে এসছে, যেহেতু আশেপাশে এলাকা আর মানে ছেলে মানুষ চলে এসছে, ডেকেছে চলে এসছে। বলছে রাত্রেবেলা তো শুয়ে পড়েছে, আমি আর আমার বন্ধু শুয়ে পড়েছি, ওই রাতটা তো যেমন তেমন করে পেরিয়ে গেল। বলছে পরের দিন সকালবেলা থেকে আমার জ্বর এসছে, কারণ আমি এত ভয় পেয়েছি, ভয় থেকে জ্বর এসছে। আমার বন্ধু যাবে অফিস, আমি ওকে অফিসে যেতে দিচ্ছিল না, ভাই তুই আমার পাশে থাক। তোর বন্ধু ওর দিনকে ওর জন্য ছুটি নিয়ে নিয়েছে অফিস থেকে, ঠিক আছে তুই থাক ঘরে, আমি তো টেক কেয়ার করে নেবো। তো সারাটা দিন যেমন তেমন করে পেরিয়ে গেছে। বলছে সন্ধ্যের দিকেও আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি জানি না। এবার হঠাৎ করে রাত্রেবেলা তখন হয়তো জ্বরটা হালকা নেমেছে ওর হবে, বলে আমার ঘোরটা কেটেছে, পিঠটা ভীষণ জ্বলছে, মানে এত পিঠ জ্বলছে মনে হচ্ছে যেন পিঠে কিছু হয়েছে আমার। এবার বুঝতে তো পারছি না, যে আমাকে ডাকছে আমার বন্ধুকে যে ভাই কুনাল ওর তো দেখ তো পিঠে কিছু হয়েছে কিনা, পিঠটা খুব জ্বলছে। ও তো ঘুমের মধ্যে রয়েছে, কুনাল ও অতটা আর কি কেয়ার করেনি। বলছে এত জ্বলছে মানে আমি সোজা হয়ে শুতেই পাচ্ছি না, এত পিঠ জ্বলছে, মনে হচ্ছে যেন মানে সেই কিছুতে কেটে গেছে, কেটে গেলে যেরকম আমাকে যেটা বললো যে আমার ফিল হচ্ছে যে ব্লেড ফ্লেড দিয়ে কেটে গেলে মানে টন টন করে ব্যথা, ওরকম টন টন করে ব্যথা হচ্ছে। যাই হোক রাত্রেবেলা কুনালকে ওঠাতে পারেনি, ও ঘুমাচ্ছে, অবভিয়াসলি ঘুমাচ্ছে সারাদিন পর। ও রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছে, ও কিন্তু ওই জ্বালা যন্ত্রণা নিয়ে শুয়ে পড়েছে। সাত সকালে ঘুম ভাঙার পর প্রথম কাজ কুনালকে, কুনাল ভাই দেখ আমার পিঠে কি হয়েছে। তো কুনাল এরকম নাকি টি শার্টটা উঠিয়েছে দেখবার জন্য, দেখছে পিঠের এরকম করে নাকি আঁচড়ের দাগ, মানে এরকম চারটে মনে হচ্ছে কোনো মানুষ এমনি করে আঁচড়ে দিয়ে গেছে পিঠে অভিকে। এবং সেটা দেখে কুনালও চূড়ান্ত ভয় পেয়ে গেছে যে
রাত্রেবেলা তুই আমার সাথে শুয়েছিস, কে তোকে আশ্রয় দিয়ে যাবে? আর মেন কথা হচ্ছে ওদের যে গদ্দা যেটা ছিল, গদি যেটা ছিল, ওটা কিন্তু জাজিম ফাজিমের না। মানে জাজিম হলে ওরা মনকে সান্ত্বনা দিতে হতে পারে, কেটে গেছে কিছু, নর্মাল গদি যেরকম গদি হয় বাড়িতে আমাদের সবার, তোষক টোষক যেরকম হয় সবার। বলছে যে কুণালও ভীষণ ভয় পেয়েছে, আমিও পেয়েছি, যেটা হলো কেমনি করে। আর একদম স্পষ্ট কোনো মানুষের এমনি করে মুখের চারটে চারটে আটটার দাগ। বলছে এটা নিয়ে আমরা সবাই কথা বলবোই করছি। সেই করতে করতে কুণাল নিজের জামা খুলেছে, খুলে দেখছে কুণালের জাস্ট এই পজিশনে, এরকম পজিশনে একটা এরকম নাকি নখের এরকম করে ক্রস করা, নখ দিয়ে ক্রস করা, নখ টাইপের যেরকম হয় না আমাদের আছে যেরকম হয়, ওরকম নাকি এরকম জায়গাতে ক্রস করা। বলছে ওটা দেখার পর কুণাল তো আমাকে ধরেছে যে তোর কি হয়েছে, কি সমস্যা কোথায়, যে আমাকে বলে আগে কিছু হয়েছে না হয়েছে। তখন আমি পুরোটা কুণালকে বলেছি, অভিক বলছে যে আমি পুরো ব্যাপারটা কুণালকে বলেছি। এবং ও বলছে তুই পাগল হয়ে গেছিস, তুই পাড়ার লোকে বলছে 1 মাসের বেশি কেউ থাকে না কিছু না, তুই কম বাড়ি ভাড়া থেকে তুই এখানে থেকে যাচ্ছিস। তো যাই হোক, তারপর ওরা জবরদস্তি ল্যান্ডলর্ডকে ধরেছে যে কি ব্যাপার বলুন, আপনার ঘরে এরকম এরকম সমস্যা হচ্ছে, এই দেখুন পিঠ আছড়ে গেছে, কোথা থেকে কি সমস্যা। তো ওনারা তো কিছু বলেনি, ভীষণ মিসবিহেভ করে নাকি সেই বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলা মানে এক প্রকার দূর করে ওদেরকে ঘর থেকে বের করে দিয়েছে কোনো উত্তর না দিয়ে। ওখান থেকে বের করে দেওয়ার পরও পাড়ার লোক কিচ্ছু বলেনি। তো ওকে বাধ্য হয়ে লোকাল থানায় যেতে হয়েছে, কারণ ওর জিনিসপত্র কিচ্ছু নিয়ে বেরোতে দেয়নি। তো জিনিসপত্র তো প্রয়োজন আছে ওর। তো গেছে যখন লোকাল থানায় ডায়েরি করতে, যেরকম আমি থাকতাম এরকম আমাকে জিনিসপত্র ছাড়াই এক প্রকার দূর করে বের করে দিয়েছে। তখনও লোকাল থানা থেকে কি জানতে পারছে ঘটনা, তো লোকাল থানায় যিনি একটা অফিসার ছিলেন উনি বলছেন যে আপনি খোঁজ নেননি, একটা মিনিমাম খোঁজ নিয়ে আপনি থাকবেন না, এরকম একটা পজ এলাকাতে আপনি এত সস্তা মানে অর্ধেকের থেকেও কম টাকা আপনি বাড়ি ভাড়া পাচ্ছেন, আপনি খোঁজ নেবেন না? যাই হোক, তো ওই অফিসারের থেকে অভিক জানতে পারে যে ওনাদের যে ছেলে আর কি বাইরে থাকে তার একটি বিয়ে হয়েছিল, লাভ ম্যারেজ করে একটা মেয়ের সাথে তার বিয়ে হয়েছিল। এবং মেয়েটা যেরকম হয় সাধারণ বাড়ির মেয়ে, সাধারণ মেয়ে। তো এরা নাকি বিয়ের পর থেকে ভীষণভাবে ডাউরির জন্য চাপ দিত যে আজকে এটা এনে দাও, কালকে সেটা এনে দাও, টাকা আনো, গাড়ি আনো। এবং সে মেয়েটি তার বাবার সাধ্য মতন, তার বাবা তাকে সমস্ত কিছু দিত যাতে মেয়ে ভালো থাকে, সেই আশাতে, স্বাভাবিক হয়ে থাকে সেই আশাতে। এবং ও আশাও করেনি হয়তো মেয়েটি যে বিয়ের পর তার লাভ ম্যারেজ করা নিজের সেই মানুষটা বিয়ের পরবর্তী সময় বাবা মার সঙ্গে থাকবে, মানে বাবা মার সাথে হয়ে ওর ওপর টর্চার করবে। এবং ওকে নাকি অকথ্য অত্যাচার করা হতো, অকথ্য। বাড়িতে গ্যাস থাকতো, ইউজ করতে দেওয়া হতো না, যে উনুনে রান্না করবে, বাইরে গিয়ে রান্না করো। বাড়িতে ওয়াশিং মেশিন আছে, হাতে কাপড় কাচতে হতো। এবং মানে যা তা রকমের খাটানো থেকে শুরু করে মার ধর সমস্ত কিছু করা হতো, কিন্তু সে ছাড়তো না যে ভালোবেসে বিয়ে করেছে, সে ছেড়ে বেরোতো না। তো এরকমই এক সময় ওর হাজব্যান্ড ওকে আর কি বলে যে তুমি 2 কোটি টাকা নিয়ে আসো বাড়ি থেকে, আমি নতুন বিজনেস স্টার্ট করবো। এবং সেই ছেলেটি নাকি ভীষণই কুড়ে প্রকৃতির ছিল, কোনো কাজই তার দিয়ে হতো না। ওই মুহূর্তে গিয়ে মেয়েটি আর তার বাবার কাছে চাইতে পারেনি, কারণ কতই চাইবে না, মানে এবার 2 কোটি টাকা নিয়ে আসো, নতুন ব্যবসা শুরু করবো। তো সে রাজি হচ্ছে না। তো মিনওয়াইল নাকি তার শাশুড়ি অন্য জায়গায় ছেলে বিয়ে দেখা, সম্বন্ধ দেখা চালু করে দিয়েছে যে তুই যখন আনতেই পারবি না তাহলে আমি অন্য জায়গায় ছেলে বিয়ে দেবো, সেখান থেকে আমি পর নেবো। ও মেয়ে তো আর কি ডিভোর্স দেবে না, ওর তো যদি ছাড়বাড়ি হতো ছেড়েই চলে যেত, এত মারধর খেয়ে পড়ে থাকতো না। তো ও ডিভোর্স দেবে না, কিন্তু ওর শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড যথারীতি ওর উপর প্রেশার ক্রিয়েট করছে যে হয় তুমি 2 কোটি টাকা যেটা আমাদের ডিমান্ড সেটা নিয়ে আসো, নাহলে তুমি ডিভোর্স দাও, অন্য জায়গায় বিয়ে করবো। একদিন এরকম কি হয়েছে, ছেলেটি নাকি ছিল না বাড়িতে, ওই পুরো মানে বয়স্ক ভদ্রলোক এবং ভদ্রমহিলা ছিলেন আর কি ঘরের মধ্যে, আর বউ রান্না করছে রান্নাঘরের মধ্যে। তো কখন নাকি আস্তে করে তোর পুরো পেট্রোলের ডিব্বা আর কি ঢেলে দিয়েছে রান্নাঘরে, মেয়েটি আর কি খেয়ালও করেনি, মনে কষ্টে ছিল থাকলে যেটা হয় আর কি, খেয়াল করেনি। এরকম মেয়েটি পিছন ফিরে রান্না করছে, আর ওরকম পুরো একদম কৌটো আর কি ঢেলে সাফ করে আগুন জ্বালিয়ে দিয়ে বাইরে থেকে দরজা থেকে পুরোপুরি বাইরে। এবং মেয়েটি যথেষ্ট কষ্টতে মারা গেছে ওই বাড়ির ওই রান্নাঘরের মধ্যে। পরবর্তীতে জানা গেছে, মানে পুলিশরা যখন পরে তহকিকাত করতে গেছে তখন দেখেছে সাদা দেওয়াল, মানে যে রান্নাঘরের যে দেওয়াল সেখানে মানে এরকম ভাবে পুরো সেই হাতের আর কি দাগ, মানে পুড়তে পুড়তে কালো কালো দাগ আর কি, মানে বাঁচবার জন্য চেষ্টা করা হবে, ওগুলো কাচিয়ে হবে, কিছু করে হবে। তো ওভাবে মারা গেছে। যার দরুন হতে পারে যে অভিক ওই পার্টিকুলারলি রান্নাঘরেই সব কিছু হতো, মানে হয়তো যে এন্টিটি ছিল সে পছন্দ করতো না, মানে আমার জায়গাতে ওই যে বরকে ছাড়তে পারেনি, ঘর ছাড়তে পারেনি, ও রান্নাঘরে এসে কেউ থাকছে কেউ করছে, হতে পারে পছন্দ করতো না। তো যত রকম অ্যাক্টিভিটি সবাই রান্নাঘরেই করতো। আর তার থেকে হচ্ছে আরেকটা যেটা হচ্ছে, আমার যেটা অভিকের সাথে কথা বলতে বলতে মনে হয়েছে
যে হতে পারে ওই যে পুড়ে মারা গেছে না, তার জন্য যখন অভি ওই প্রথম দিন থেকে ঘরে ঢুকলেই যে একটা চামড়া পোড়া গন্ধ পেত, মেবি ওটার জন্য হতে পারে। তো এরপরে মানে যখন পুলিশ এলো তা ওর শ্বশুর শাশুড়ির কি হলো? না হয়েছে বলতে কিছুই না, মানে কি আর হবে, নিয়ে গেছে তারা, পরে বেল পেয়ে আর কি প্রমাণের অভাবে বেল পেয়ে গেছে, বাইরেই ঘুরে বেড়াচ্ছে। তো একটা আমার মনে হয় যদি ওদের জেল হয়ে যেত তাহলে হয়তো মানে তারও আত্মা শান্তি পেয়ে যেত। যেহেতু জেল হয়নি, কোনো শাস্তি হয়নি, তারা বহাল তবিয়তে রয়েছে, সেই এন্টিটিটিও বাড়িটি ছাড়তে পারছে না। এই ছিল তার আর কি মানে কষ্টেরই বলা যেতে পারে, কষ্টের pathetic। একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে কত কিছু নিয়ে আর কি ঘর সংসার করতে চায়। তো আজকে এই ছিল চন্দননগরে অভিকের পাঠানো নিজস্ব অভিজ্ঞতা। গল্পটা আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে। আর খুব প্যাথেটিক মেন কথা ঘটনাটা। হ্যাঁ, ব্যাকস্টোরি যথেষ্ট প্যাথেটিক, যেটার জন্য আমাদের আরও মনে হয়েছে যে গল্পটা বলা যেতে পারে। তোমাদেরও নিজস্ব নিশ্চয়ই এরকম অনেক স্পুকি ঘটনা তোমাদের অভিজ্ঞতা হয়েছে, তো আমাদেরকে জানাও। যদি আমাদের দুজনের ভালো লাগে নিশ্চয়ই বলে শোনাবো। আজকের জন্য এইটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। টাটা।